আমরা কভার করেছি। এবং বোন জয়েন্ট আর্চেস গুলো যেগুলো আমরা দেখেছি সেগুলো মেনলি তার 2D পিকচার দেখেছি। এবার এগুলোকে আমরা দেখতে পাবো একটু 3D ভাবে বোন এবং জয়েন্ট গুলো থাকে, যাতে আমরা ওইগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারি ওগুলো কিভাবে মুভমেন্ট, কিভাবে ওগুলো সব অন্যান্য কিভাবে ওদের জয়েন্ট থাকে বা আর্চেস গুলো কি থাকে। তো এইগুলো নিয়ে আমরা একটা 3D ভিডিও দেখবো। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই যে ফুটের বোনগুলো কিভাবে আছে। যদি কারোর বোনগুলো মনে থাকে তাদের মনে থাকা উচিত, আর যদি না থাকে আমি আরেকবার গুলো মেনশন করে দিচ্ছি। এই ওপরে এই দুটো বোন আছে, টিবিয়া ফিবিউলা, তার উপরে যে বোনটা আছে সেটা হচ্ছে অ্যাস্টাজেলাস। এটা তলার যেটা হিল বোন আছে সেটা হচ্ছে অস্কালসিস। এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি তিনটে কিউনিফর্মকে, এবং তার উপর মেটাটার্সাল এবং সামনের দিকে আছে ফ্যালাঞ্জেস। এর মধ্যে সুতরাং টোটাল বোন কতগুলো আছে এখানে মেনশন করা আছে 26টা। তার মধ্যে থেকে শর্ট বোন আছে 7টা, বাকিগুলো আছে লং বোন। তো এইবার আমরা ভিডিও পরের পার্টটা দেখি। এই যে ফুটের মধ্যে যে মুভমেন্ট গুলো হচ্ছে, এই মুভমেন্ট গুলো বোন নিজে থেকে মুভমেন্ট করতে পারে না। তাহলে মুভমেন্ট গুলো হচ্ছে কি করে? এখানে এই মুভমেন্ট গুলো হওয়ার জন্য দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে মাসেল আর একটা হচ্ছে নার্ভ। নার্ভ ওখান থেকে একটা উপর থেকে পিটুইটারি থেকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আমাদের মানে ব্রেন থেকে। তো আমার আমি কি চাইছি সেই মতন করে এই মাসেল গুলো একবার এক্সটেনশন হয় আর একবার কন্ট্রাক্ট হয়। তো যখন এক্সটেনশন হয় সেই অবস্থায় সেই মাসেলটার মুভমেন্টে কোনো কাজ করে না। মেনলি মাসেলটা কাজ করে সেটা হচ্ছে যে মাসেলটা কুঁচকে যায় বা কনস্ট্রাকশন হয়। তো সেই অবস্থায় পাটা সেই দিকটা মুভ করে এবং সেইভাবেই আমাদের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ সরে। আর জয়েন্ট গুলো মাঝখানে কি করে, জয়েন্ট গুলো হচ্ছে আমরা যখন যেদিকে যে মাসেলটার জন্য পাটাকে ঘুরতে চাইছে জয়েন্টটা সেই দিকটা খুলে দেয়। মানে এখানে অনেকগুলো জয়েন্ট আছে, আমরা আগের দিনই অলরেডি দেখেছি। তার মধ্যে যেমন অ্যাঙ্কেল জয়েন্ট, সাবটেলার জয়েন্ট, মিডটার্সাল জয়েন্ট, এবং বিভিন্ন জয়েন্টে ওই যে জয়েন্টটা একটা পার্টিকুলারলি তার দিক আছে সেই দিকে সে অত অব্দি পর্যন্ত যাবে। এবং জয়েন্টটার চারদিকে আমাদের মাসেল থাকে, টেন্ডন থাকে, এবং এইগুলো মেনলি কাজই হচ্ছে ফুট মুভমেন্টে। এগুলো আমরা আবার দেখে নিচ্ছি। এইটাকে যেটা তলা থেকে দেখালো ওটা একদম হিলের যে বোনটা ছিল তার উপরে বোনটা, ওটাকে অ্যাঙ্কেল বোন বলছে। অ্যাঙ্কেল বোন বলতে আমাদের কি আছে, ওটাকে অ্যাস্টাজেলাস বলে। এখানে আমাদের হিল বোনটার কথা মেনশন করেছে, যেটা একদম তলাতে থাকে। এখানে ক্যালকানেশন, ওটার নাম ক্যালকানেশন বলে বা অস্কাল শিশু বলে। এখানে আমরা জয়েন্ট গুলো দেখতে পাচ্ছি।
এগুলো হচ্ছে টার্সাস গ্রুপের বোন, যেগুলো সবই হচ্ছে শর্ট বোন। এইটা আছে লিগামেন্টের ছবি দেখাচ্ছে। লিগামেন্ট গুলো কি, ওগুলো নিয়ে আমরা আজকে পড়বো। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা মাসেলের যে এন্ড পোর্শন গুলো আছে, ওগুলোই হচ্ছে লিগামেন্ট। তাহলে আমরা এখান থেকে ডেসক্রিপশন থেকে দেখে নিলাম যে যে বোনগুলো মানে যেটাতে 3D স্ট্রাকচার, এবং বোনগুলো কিভাবে লেগে আছে, এবং বোনগুলোর কিভাবে মুভমেন্ট হচ্ছে। এবং বোনের সাথে সাথে আমরা দেখলাম মাসেল, লিগামেন্ট, টেন্ডন, এগুলো সবই আমরা দেখলাম। এবং এই বোনের মধ্যে আমরা আগে ডিসকাস করেছি যে জয়েন্টের মধ্যে কোনগুলো কি টাইপের জয়েন্ট, এবং কোনগুলো হচ্ছে লং বোনের জয়েন্ট, এবং কোনগুলো শর্ট বোনের জয়েন্ট, এবং জয়েন্টগুলো কিভাবে মুভমেন্ট করতে পারে। তো তো আমরা যখন এইবার নেক্সট সেশনে যখন মাসেল গুলো পড়বো, তখন আরো ভালো করে আমরা বুঝতে পারবো ফুটের মুভমেন্ট কিভাবে হয়। তো এই সেশন নিয়ে কারো যদি কিছু কোশ্চেন থাকে সে করতে পারে। কি জয়েন্টের মাধ্যমে আটকেছে সেইটা আমরা দেখবো। এখানে আমরা বোনগুলো দেখছি, যদি এইভাবে তো খালি ভাবে থাকতে পারে না, এর মধ্যে কিছু কিছু বোন কিছু কিছু রকম জয়েন্টের মাধ্যমে আটকেছে। এইবার বলে রাখি, এই লং বোনের জয়েন্ট শর্ট বোনের জয়েন্ট এক না। এবার যে বোনগুলো চলার জন্য আমাদের ইউজ হয়, অর্থাৎ প্রপালশনের জন্য ইউজ হয়, সেই বোনগুলোর মধ্যে যে জয়েন্ট থাকে সেইটাকে বলা হয় হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। অর্থাৎ এই বোনের মাঝখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটাই চলাচল করতে গেলে যাতে বোন দুটো হেড আর বেসের মধ্যে যাতে না ধাক্কা খায়, তো সেইটা এইটাকে আটকায়। এবং কোনো কারণে যদি সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়, বা এদের মধ্যে যখন বোন দুটোর মধ্যে ঘষাঘষি শুরু হয়ে যায়, তখনই আমাদের বিভিন্ন রকম আর্থারাইটিস বা এই ধরনের রোগ হয় যাতে, এবং আমরা সেই সময় বিভিন্ন রকম মেডিসিন দিয়ে আবার সাইনোভিয়াল ফ্লুইডটা তৈরি করে দিই। তো এইখানে একটা আইডিয়াল জয়েন্ট, যেটা সাইনোভিয়াল জয়েন্ট বা লং বোনের জয়েন্ট আছে, তার একটা পিকচার দেওয়া আছে। এবার এই বোনের যেটা আছে, ধরে রাখছি এইটা বডির সামনের দিকে, সুতরাং এইটা হচ্ছে একটা লং বোনের বেস, এবং এটা হচ্ছে আর একটা লং বোনের হেড। কেন এটা দুটো লং বোন বললাম, কারণ এই জয়েন্টটা হচ্ছে একটা লং বোনেরই জয়েন্ট, এবং এটা একটা আইডিয়াল জয়েন্ট, এটা আমাদের চলাচল করতে সাহায্য করে। এইবার দুটো হেড আর বেসটার মাথাটাকে, মানে একদম এন্ড পোর্শনটাকে কভার করে রেখেছে হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, এবং চারদিকে আছে হচ্ছে ওই সাইনোভিয়াল, যেখানে ফ্লুইডটা আছে তার চারদিকটাকে ঘিরে রেখেছে কি সাইনোভিয়াল মেমব্রেন। তো এটাই হচ্ছে মানে লং বোনের জয়েন্টের স্ট্রাকচার। এবার আর কি কি পায়ে জয়েন্ট আছে একটু আগে বলছিলাম, যেটা অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট কি আছে, টিবিয়া, ফিবিউলা আর অ্যাস্টাজেলাস। অ্যাস্টাজেলাসের আরেকটা নাম হচ্ছে ট্যালাসও বলে। তো টিবিয়া, ফিবিউলা এবং অ্যাস্টাজেলাসের মধ্যে এই জয়েন্টটা থাকে। এই জয়েন্টের কি কি ফাংশন আছে, এটাকে হচ্ছে হিন জয়েন্ট, মানে অনেকটা কবজার মতন। অর্থাৎ মানে এটা যেরকম ভাবে দরজার কবজাগুলো থাকে, যেরকম মুভমেন্ট করতে পারে ঠিক আপ ডাউন, ঠিক এইটাও সেই রকম।
tibia and fibula form a socket into which the top of the astragalus fits. তো আমি এটা অলরেডি মেনশন করেছি, এই জয়েন্টটাকে অ্যাঙ্কেল জয়েন্ট বলে। তারপর বলছি কি সাবটেলার জয়েন্ট, দিস গ্লাইডস জয়েন্ট where astas glides on the oscalsis. অ্যাস্ট্রাজেলাসটাও শর্ট বোন, অস্কালসিসটাও শর্ট বোন। এই অ্যাস্ট্রাজেলাস আর অস্কালসিসের মধ্যে স্লাইড মুভমেন্ট হয়, সেটাকে কি গ্লাইডিং টাইপের, মানে এটা যেরকম লং বোনের জয়েন্ট সেই রকম নয়, কিন্তু এটার মধ্যে মধ্যে জয়েন্ট থাকে। তারপরে কি আছে মিড টার্সাল জয়েন্ট, দিস contains two type of joint, gliding joint and ball and socket joint. Cuboid glides against the oscalsis. এখানে আবার আছে কিউবয়েড, কোনটা কিউবয়েড হচ্ছে এইটা, এটা হচ্ছে অস্কালসিস, অস্কালসিসের সামনের দিকে যেটা এইটা আছে এটা হচ্ছে কিউবয়েড। অস্কালসিস আর কিউবয়েডের মধ্যে জয়েন্টটাকে আমরা বলছি গ্লাইডিং জয়েন্ট। আর স্ক্যাফয়েড ফর্মস এ সকেট ফর দ্য অ্যাস্ট্রাজেলাস। তো স্ক্যাফয়েডটা অ্যাস্ট্রাজেলাসের কাছে কোনখানে সকেট করছে, এইটা হচ্ছে স্ক্যাফয়েড আর এইটা হচ্ছে অ্যাস্ট্রাজেলাস। আগেরটা ছিল কি কিউবয়েড আর অস্কালসিস, আর এইদিকে আছে স্ক্যাফয়েড আর অ্যাস্ট্রাজেলাস। এই দুটো জয়েন্টটাকে বলছে মিড টার্সাল জয়েন্ট। এবার মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটা খুব ইজি। মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়ালটা কোনটা, এইগুলো হচ্ছে 5টা মেটাটার্সালের হেড আছে, আর এই যে 5টা প্রক্সিমাল ফ্যালাঞ্জেসের বেস আছে, এদের মধ্যে যে জয়েন্ট গুলো আছে এগুলো বলছে মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এগুলো প্রতিটাই সাইনোভিয়াল জয়েন্ট, অর্থাৎ এর মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। তারপরে বলছে কি ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, অর্থাৎ এই যে ফ্যালাঞ্জেস গুলোর মধ্যে আছে ডিস্টাল মিডিল ফ্যালাঞ্জেসের মধ্যে আছে, বা বুড়ো আঙুলের ক্ষেত্রে ডিস্টালের সাথে প্রক্সিমাল ফ্যালাঞ্জেসের মধ্যে যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলোর মধ্যেও এইগুলো সব সাইনোভিয়াল জয়েন্ট, কারণ এইগুলোর বডি মুভমেন্টের ক্ষেত্রে সাহায্য করে। তো এইগুলো জয়েন্ট আছে, এবং এই প্রত্যেকটা জয়েন্টেরই কাজ হচ্ছে আমাদের বোনগুলোকে একটা স্ট্রাকচার ফর্মে রাখে, এবং বোনগুলো কোন দিকে মুভ করবে এবং কতটুকু মুভ করবে সেটাই জয়েন্টটা ডিসাইড করে দেয়, যে এই বোনটা এইদিকে মুভ করতে পারবে এবং কতটুকু মুভ করবে। শুধু জয়েন্ট না, জয়েন্টের সাথে পরবর্তীকালে লিগামেন্ট ও এইটা কাজটা করে, মানে বোনটা যাতে কতদূর মুভ করতে পারবে সেটাকে হেল্প করে। এইবার আসি হচ্ছে আর্চেস। এই ফুটার অ্যানাটমি পার্ট থেকে এই আর্চেসের একটা আলাদা গুরুত্ব আছে। আমরা যখন কোনো একটা যৌথ বানাবো এই আর্চেস গুলোকে মেনটেন রাখতে হয়, না হলে আমাদের কি প্রবলেম হয়, না হলে আমাদের এই আর্চেসের উপর বেস করে আমাদের বডি ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়। সব থেকে যে দুটো ইম্পর্টেন্ট আর্চেস হচ্ছে, একটা হচ্ছে আউটার লঙ্গিচুনাল আর্চ, আর হচ্ছে ইনার লঙ্গিচুনাল আর্চ। আউটার লঙ্গিচুনাল আর্চটা কি, অর্থাৎ একদম আউটসাইড দিয়ে যে আর্চটা গেছে সেইগুলোকে বলছে আউটার লঙ্গিচুনাল আর্চ। তো এইগুলো কি কি দিয়ে পাস করেছে, অস্কালসিস, 4th and 5th metatarsal passes through cuboid. Oscasis, 4th and 5th metatarsal আর কিউবয়েড, মানে অর্থাৎ আউটসাইড দিয়ে যে আর্চেসটা গেছে পায়ে সেইটাকে বলছে আউটার লঙ্গিচুনাল আর্চ। এই আর্চটা আমাদের কি কাজ করছে, বডি ওয়েট ডিস্ট্রিবিউট করতে সাহায্য করছে, অর্থাৎ বডি ওয়েটের যে আমাদের শরীরের টোটাল বডি ওয়েটের 50% আমাদের হিল বোন অর্থাৎ অস্কালসিসের ভেতর দিয়ে যায়, বাকি বডি ওয়েটটা সামনের দিকে এইভাবে এগিয়ে যাচ্ছে। তো এইটা দেখাশোনা করছে আউটার লঙ্গিচুনাল আর্চ। এবার পরে আমরা দেখবো আউটার লঙ্গিচুনাল আর্চ যদি যাদের কম থাকে তাদের ক্ষেত্রে বডি ওয়েট ডিস্ট্রিবিউশনের প্রবলেম হয়, সেই সমস্ত লোকেরা দাঁড়িয়ে থাকতে তাদের অসুবিধা হয়, তাদের চলতে অসুবিধা হয় না কিন্তু দাঁড়িয়ে থাকতে তাদের অসুবিধা হয়। সেই সব ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়ালি একটা আউটার লঙ্গিচুনাল আর্চ তৈরি করে দিই থ্রু ফুটওয়্যার বেস। আমরা ফুটওয়্যারের যে ইনার যে শকটা ইউজ করছি সেইখানে ইনার শকটাকে আমরা সেইভাবে ডিজাইন করি যাতে ওখানে একটা আর্টিফিশিয়াল আউটার লঙ্গিচুনাল আর্চ তৈরি করে দেওয়া হয়। তেমনি করতে ইনার লঙ্গিচুনাল আর্চটা সেটা কি কি বলেছে, এটাও বলছে অস্কালসিস এবং ফার্স্ট 3 metatarsal which includes scaphoid and cuneiform.
এটাও অস্কালসিস থেকে যে যাচ্ছে কি প্রথম তিনটে মেটাটার্সাল, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং এইটা যেতে গেলে মাঝখানে কি কি পড়ে যাচ্ছে, কিউনিফর্ম পড়ে যাচ্ছে, স্ক্যাফয়েড পড়ে যাচ্ছে। এর তলা দিয়ে যখন সেই আঁশটা যাচ্ছে, সেই আঁশটাকে বলছে ইনার লঙ্গিচুনাল আর্চ। এই ইনার লঙ্গিচুনাল আর্চটার মধ্যে কাজ কি, এটা হচ্ছে সব অ্যাবজর্ব তো করে, তার সাথে সাথে প্রোপালশন অর্থাৎ আমাদের চলতে সাহায্য করে। এই চলতে সাহায্য করে এই আঁশটা। তো কিছু কিছু আমাদের পায়ের ক্ষেত্রে এই আঁশটা কম থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলি ফ্ল্যাট ফুট। অনেকে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ওই অনেক সময় এতে ওই বেঞ্চের উপর দাঁড় করিয়ে আমাদের চেক করা হতো যে ইনার লঙ্গিচুনাল আঁচ ঠিক আছে কিনা। তো যদি যাদের ক্ষেত্রে কম আছে তাদের ক্ষেত্রে অনেক সময় বলতো যে আমরা যে চৌকাট আছে চৌকাটের ওপর ওই জায়গাটা প্রতি 5 মিনিট করে দাঁড়িয়ে থাকে, তাহলে একটা ইনার লঙ্গিচুনাল আর্চ ডেভেলপ করছে। ওটা কম বয়সে, বেশি বয়সে করলে হয়তো হয় না। ইনার লঙ্গিচুনাল যাদের কম থাকে তারা চলতে তাদের অসুবিধা হয়, মানে কিছুক্ষণ চলার পরই তারা হাঁপিয়ে যেতে পারে, কিন্তু তাদের দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হয় না। এছাড়া আরো দুটো আর্চ আছে যে দুটো ইম্পর্টেন্ট, কিন্তু ইনার লঙ্গিচুনাল আর্চ বা আউটার লঙ্গিচুনাল আর্চের মতন অতটা না। একটা হচ্ছে ট্রান্সভার্স আর্চ। ট্রান্সভার্স আর্চটা কার মধ্যে দিয়ে গেছে, crosses through the base of the fifth metatarsal, cuboid and cuneiform। তো ফিফথ মেটাটার্সাল এর একদম বেস মানে হেড বলছে না, স্ক্যাফয়েড কিউনিফর্মের ওপর দিক দিয়ে গিয়ে আবার পরেরটার ওপরে গিয়ে পাস করছে, মানে এটা দুটো যে পায়ের মানে থাকছে, আমি দেখাচ্ছি ছবিটাতে। বেস অফ দা ফিফথ মেটাটার্সাল মানে এইখান থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে এর তলার দিকে আছে কি স্ক্যাফয়েড কিউবয়েড, মানে এগুলো সব দিক দিয়ে গিয়ে এর তলা দিয়ে গিয়ে ওই পায়ের মধ্যে ঢুকে গেছে। তো এইটার কাজ কি, ইট হ্যাজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রোভাইডস দ্য শক অ্যাবজর্পশন অ্যান্ড প্রোপালশন। সরি, এইটা নয়, it is independent with inner longitudinal arch, but more rigid than inner longitudinal arch, and protect that main blood vessel and nerves and supplying the soul। মানে এইখানে যে ব্লাড ভেসেল নার্ভস এগুলো আছে এগুলোকে প্রোটেক্ট করাই হচ্ছে কাজ ট্রান্সভার্স আর্চে। আর অ্যান্টেরিয়র মেটাটার্সাল আর্চে কাজ কি, অ্যান্টেরিয়র মেটাটার্সাল আর্চটা হচ্ছে এইখান দিয়ে গেছে, অর্থাৎ হেড অফ দ্য যেটা মেটাটার্সাল আছে তার উপর দিয়ে গেছে। এটাকে দিয়েছে দ্য আর্চ ইজ ফর্মড অ্যাক্রস দ্য হেড অফ দ্য 5 মেটাটার্সাল, মানে 5টা মেটাটার্সালে হেডের উপর দিয়ে যে আঁচটা গেছে সেইটা। এটাকে নর্মাল অবস্থায় আমরা দেখতে পাই না, পাটাকে রেস্ট অবস্থায়, ধরো আমরা বিছানায় যখন বসে আছি পাটাকে রেস্ট আছে তখন এইখানে এই এরকম একটা আর্চ দেখতে পাই। এগুলো কি আঙুলের যে গোড়াগুলোর মধ্যে একটা কার্ভ থাকে এই আঁচটা। তো এই আঁচটা কি করে, এখানে যে সমস্ত লিগামেন্ট বা অন্য ধরনের এগুলো আছে সেগুলো যাতে প্রেসারে যা ছড়িয়ে না যেতে পারে, তো সেইটা হচ্ছে এই আঁচটা আমাদের হেল্প করে। তো এই সমস্ত প্রত্যেকটা আর্চ এবং এই জয়েন্ট গুলোই হচ্ছে সবগুলো মিলিয়ে আমাদের চলতে হেল্প করে। বোন হচ্ছে বডি স্ট্রাকচারটা আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, জয়েন্ট আর্চ এবং পরবর্তীকালে আমরা পড়বো হচ্ছে মাসেল টেন্ডন, এইগুলো নিয়ে আমরা পা এবং এইসব সবগুলোই আমাদের বডি ওয়েট এবং প্রপালশনে হেল্প করে। পরবর্তীকালে ফুটওয়্যারটা কি করে ফ্যাশনে কনভার্ট হলো এবং ডিফারেন্ট টাইপস অফ ফুটওয়্যার এবং কোনগুলো এখন এই সময় ট্রেন্ডে আছে, কোনগুলো ফিউচারে ট্রেন্ডে আসতে পারে, তো এইগুলো নিয়ে আমাদের এর আগের দিন আমরা ডিসকাস করেছি। তো আজকে আমরা পড়বো কি ফুট অ্যানাটমি। এই ফুট অ্যানাটমিটা ফুটওয়্যারের সাথে এই কারণে রিলেটেড, তার কারণ হচ্ছে আমরা যাই কিছু জুতো পরি না কেন পায়ের ওপরই পরবো, সুতরাং পায়ের কোনো জিনিসকে আমরা ক্ষতি করে কোনো জুতো বানাবো না, বরঞ্চ ফুটওয়্যারটা পাটাকে হেল্প করবে চলাফেরা করতে বা দৌড়তে বা দাঁড়িয়ে থাকতে। সুতরাং ফুটটাকে আমার জানা দরকার, এই ফুট থেকেই আমরা পরবর্তীকালে লাস্ট বানাবো এবং লাস্টের উপরেই আমরা ফুটটা ডিজাইন করবো। তো ফার্স্ট পার্টটা অবশ্যই সেই জন্য হিউম্যান ফুট।
এইবার দেখে নিই আমাদের হিউম্যান ফুটের অ্যানাটমিতে কি কি পার্ট আছে। ফার্স্টেই আছে বোন। আমরা একটা পায়ের কাঠামোগত দিক থেকে প্রথমেই দেখবো হচ্ছে বোন, এবং বোনটা অনেকটা এই আমাদের বাড়ির কনস্ট্রাকশনের যে বিম গুলো আছে তার মতন, যার উপরে গোটা পায়ের শেপটা ডিপেন্ড করছে। এবার বোনটাকে ঠিক মতন একটার সাথে অন্যটাকে জয়েন করার জন্য জয়েন্ট আছে, এবং আমাদের বিভিন্ন আর্চেস আছে। আর্চেস গুলো কি কাজে লাগে আমরা পরে আসছি। এবং অনেকগুলো আর্চেস আছে, এবং প্রত্যেকটা আর্চেসই এই ফুটওয়্যারের পার্সপেক্টিভ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমনি হয়তো অ্যানাটমিক্যাল পার্সপেক্টিভ থেকে হিউম্যান এর ক্ষেত্রে কতটুকু আছে আমি জানি না, কিন্তু ফুটওয়্যারের পার্সপেক্টিভ এই আর্চেস গুলো খুবই গুরুত্ব। এছাড়া আছে মাসেল। মাসেল গুলো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, অনেকগুলো মাসেল আছে। মাসেল গুলো থেকে আমরা আবার লিগামেন্টে যাব, সেখান থেকে টেন্ডন দেখবো। আর আছে কি স্কিন। এগুলোর যদিও স্কিনের ছবিটা নেই, এটারই আউটার সারফেসে আমাদের স্কিন আছে। এছাড়া আছে নার্ভস আছে, ব্লাড ভেসেল আছে। এদের মধ্যে ফুটওয়্যার যখন আমরা তৈরি করব, এই সবকটা জিনিসই আমাদের লক্ষ্য রাখতে হবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বোন, জয়েন্ট, আর্চেস আর মাসেল, এইগুলো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে বোন। তো আমাদের যে কোনো ফুটওয়্যারে বোনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লং বোন আর একটা হচ্ছে শর্ট বোন। লং বোন শর্ট বোনের ডেফিনেশনে এখানে থেকে বোঝা যাচ্ছে লং বোন বলতে সাইজে বড়, কিন্তু অ্যাকচুয়ালি লং বোন শর্ট বোন ওই সাইজ অনুসারে মেজারমেন্টটা থাকে না। লং বোন বলতে কি, যে বোনের মধ্যে তিনটে পার্ট আছে, আমি ছবিটাকে বড় করছি, অর্থাৎ হেড, বেস এবং শ্যাফট থাকে। হেড বেস শ্যাফটটা কি করে হয়, যখন মানুষের জন্ম হয় সেই ভ্রূণ অবস্থা থেকে এটা কার্টিলেজ স্টেজে থাকে, এবং এখানে এই হেডের জায়গাতে একটা প্রাইমারি সেন্টার থাকে, এবং বেসের জায়গাটা একটা সেকেন্ডারি সেন্টার থাকে। এবার মানুষ আস্তে আস্তে যখন বৃদ্ধি হয়, মানে ভ্রূণ অবস্থা থেকেই আমাদের যখন বৃদ্ধি হয়, তখন এই হেডের সাথে একটা স্যাপ্ট থাকে, সেই স্যাপ্টটা পরবর্তীকালে ওই যে সেকেন্ডারি সেন্টারের উপরে মার্চ করে দেয়। তার মানে এখানে দুটো বোন ছিল, ওটা মার্চ করে একটা বোন হয়ে গেল। একটা বোনের দিকে যেদিকে প্রাইমারি সেন্টার থাকে সেই দিকটা আমরা হেড বলছি, তার কারণ কি প্রাইমারি সেন্টারের সঙ্গে একটা স্যাপটা লেগে থাকে, আর সেকেন্ডারি সেন্টারের সঙ্গে কোনো রকম স্যাপ্ট থাকে না। তো যখন যে বোনের এই প্রাইমারি সেন্টার এবং সেকেন্ডারি সেন্টারটা জুড়ে গিয়ে বা মার্চ করে একটা বোন ফর্ম করে, সেই টাইপের বোনের এই একটা দিকে এইরকম শেপ থাকে আর উল্টো দিকে এরকম শেপ থাকে, মাঝখানটা সরু থাকে। এই দুদিকে দুটো চওড়া এবং মাঝখানে সরু, এই স্ট্রাকচারটাই হচ্ছে লং বোন। পার্টিকুলারলি লং বোনটা একটা ফাংশন আছে। এই লং বোন গুলো আমাদের প্রোপালশন অর্থাৎ চলতে সাহায্য করে, সেই জন্যই পার্টিকুলারলি বোন গুলোকে এইরকম ভাবে শেপ থাকে। একদিকটা থাকবে হেড, আর একদিকে থাকবে বেস, মাঝখানে থাকবে স্যাপ। অন্যদিকে এইটা হচ্ছে শর্ট বোনের পিকচার আছে। এই শর্ট বোন যে সাইজে লং বোনের থেকে ছোট তা নয়, আমরা অনেকগুলো ছবি দেখবো যেখানে আমরা দেখবো যে কিছু কিছু শর্ট বোন কিছু কিছু লং বোনের থেকে সাইজে বড়। তো সেই হিসেবে শর্ট বোন আর লং বোনের লেন্থটাই হচ্ছে মেন প্যারামিটার নয়, মেন প্যারামিটার হচ্ছে ওদের কনস্ট্রাকশন। শর্ট বোনের মধ্যে এই যে শর্ট বোনের একটা পিকচার আছে, এই শর্ট বোনের মধ্যে একটাই সেন্টার থাকে এবং সেটা হচ্ছে প্রাইমারি সেন্টার, এবং প্রাইমারি সেন্টারটাই আস্তে আস্তে বেড়ে বড় হয়ে একটা স্ট্রাকচার। এর মধ্যে কোনো সেকেন্ডারি সেন্টার আসে না বা স্যাপ থাকে না, সেই জন্য এর কোনো স্ট্রাকচারটাই লং বোনের মতন হয় না। এইটা ওই জন্য শর্ট বোন। শর্ট বোনের কাজ কি, লং বোনটা হচ্ছে প্রপালশন অর্থাৎ আমাদের চলতে সাহায্য করে, শর্ট বোন হচ্ছে বডি ওয়েট ক্যারি করে অর্থাৎ আমাদের শরীরের যে ওয়েটটা ক্যারি করে। এইবার আমাদের যদি পা দেখি, পায়ের কোন অংশটা চলতে সাহায্য করে আর কোন অংশটা দাঁড়াবার সময় আমাদের হেল্প করে, তো সেটা যদি আমরা দেখি, তো এইটাকে আমাদের এই যে হিউম্যান অ্যানাটমি স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে। পেছন দিকে যে পার্টটা অর্থাৎ এইখানটা যেটা অ্যাঙ্কেল জয়েন্টটা আছে, অ্যাঙ্কেল জয়েন্টে এই পাশের পোর্শনটা আমি একটু করছি। হুম, অর্থাৎ পেছন যে
সেন্টারটা মানে পেছন দিকে যে পোর্শনটা আছে, তো এই পোর্শন বা এই পোর্শনের বোন গুলোই হচ্ছে আমাদের শর্ট বোন। অর্থাৎ যে পোর্শনটা আমাদের গোড়ালির কাছে থাকে পায়ে, সেই পোর্শনের বোনগুলো হচ্ছে শর্ট বোন। আমরা যখন দাঁড়িয়ে থাকি, আমরা যদি একটু ভালো করে ভাবি, তখন কিন্তু আমরা এই শর্ট বোনগুলোর ওপরই আমাদের বডি ওয়েটটাকে ফেলে রাখি। এবার যখন আমরা চলবো, তখন আমরা সামনের দিকে একটু ঝুঁকে পড়ি, এবং তখন এই লং বোনের ফাংশন গুলো কাজ করে। তার মানে এই পিকচার থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে শর্ট বোন গুলো হচ্ছে বডি ওয়েট ক্যারি করে, আর লং বোন গুলো আমাদের চলতে সাহায্য করে। তা বলে বলছি না লং বোন একদম 0% বডি ওয়েট ক্যারি করে, তাও না। আবার শর্ট বোন একদম 100% চলা থেকে আমাদের আটকায়, তাও না। কিন্তু মেন ফাংশন হচ্ছে লং বোনের আমাদের বডি প্রোপালশন, আর শর্ট বোনের হচ্ছে বডি ওয়েট ক্যারি করে। এইবার আমাদের প্রতিটা বোনের ক্লাসিফিকেশন গুলো আমরা দেখব। তো এই বোনটাকে আমরা এই 3টে ভাগে ভাগ করি। এটা মানে ফুটের বোন, টোটাল আমাদের হিউম্যানের যে স্কেলিটন আছে তার গোটাটার না। তো এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, টার্সাস, মেটাটার্সাস, আর লাস্ট হচ্ছে ফ্যালাঞ্জেস। এদের মধ্যে টার্সাস হচ্ছে শর্ট বোন, মেটাটার্সাস ফ্যালাঞ্জেস হচ্ছে লং বোন। এবার এক এক করে আসি, টার্সাস কি, মেটাটার্সাস কি, ফ্যালাঞ্জেস কি। আবার এই পিকচারটাতে আসি, কারণ এই পিকচারটাতে নামটা লেখা আছে। তো আমরা এটাকে যদি আবার ছবিটাকে বড় করে নিই, তো একদম আমাদের টার্সাস থেকে আসি। টার্সাসে একদম যেটা গোড়ালিতে বোন, সেটাকে বলে অস্কালসিস। এইটা হচ্ছে একদম গোড়ালিতে থাকে। অনেক সময় আমাদের গোড়ালিতে এই বোনটা বলে বেড়ে যায়, বলে পায়ে ব্যথা হয়, সেই বোনটা হচ্ছে অস্কালসিস। তারপর হচ্ছে এটা হয়ে গেল অস্কালসিস। এইটা হচ্ছে যেটা আমাদের টিবিয়া ফিবিউলা দুটো অ্যাঙ্কেল বোনের সাথে জয়েন্ট থাকে, এটা হচ্ছে অ্যাস্টাজেলাস। এটা হচ্ছে অ্যাস্টাজেলাস। এইবার পায়ের এই অ্যাস্টাজেলাসের সামনের দিকে থাকে স্ক্যাফয়েড, আর স্ক্যাফয়েডের ডান দিকে থাকে কিউবয়েড। তাহলে বাঁ দিকে থাকে স্ক্যাফয়েড, ডান দিকে থাকে কিউবয়েড। এইবার এই খালি বোনগুলো আমরা পড়ছি কেন? কারণ এইগুলি বোনের মধ্যে কিছু কিছু বোনের সাথে আমাদের লাস্টের কিছু জায়গা রিলেশন আছে। এই স্ক্যাফয়েডের সামনের দিকে থাকে কিউনিফর্ম। এখানে মানুষের পায়ে 3টে কিউনিফর্ম থাকে। একদম যেটা ইনার সাইডে, সেটাকে বলছে ইনার কিউনিফর্ম, তারপর আছে মিডিল, তারপর আছে আউটার কিউনিফর্ম। আর যেটা কিউবয়েডের সামনে কোনো আলাদা করে কোনো বোন নেই। এই যে মিডিল কিউনিফর্ম, মানে এই ক্ষেত্রটা যেটা মার্কিং করছে, এই মিডিল কিউনিফর্মের একটা খুব গুরুত্ব আছে। এটা হচ্ছে পায়ের ওপর দিকে যে সারফেস আছে, তার সারফেসে অনেকটা ট্যানজেন্ট পয়েন্টের মতন, বেশ এখানটা উঁচু পয়েন্ট। এইটা হচ্ছে আমাদের ইনস্টেপ পয়েন্ট হিসেবে ট্রিট হয়। আমরা লাস্টের ক্ষেত্রে আমরা বারবার শুনেছি ইনস্টেপ পয়েন্ট, কারণ আমাদের যখন ডিজাইন করব সেই সময় ইনস্টেপ পয়েন্ট মানে আমরা যে লাস্ট করব, লাস্টে ওপরে যেখান থেকে লাইনটা এরকম ভাবে ড্র হবে, এরকম ভাবে গিয়ে ফিরে এসে এরকম ভাবে ঘুরবে, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে এইটা, অর্থাৎ মিডিল কিউনিফর্ম। এইবার মিডিল কিউনিফর্মের পরতেন থেকে এসে যাচ্ছে মেটাটার্সাস গ্রুপ। কিন্তু মেটাটার্সাস গ্রুপে প্রত্যেকটা বোনের নাম হচ্ছে মেটাটার্সাল। আবার বলছি, গ্রুপটা হচ্ছে মেটাটার্সাস, আর মেটাটার্সাস এখানে মেনশন করা আছে মেটাটার্সাস। আর মেটাটার্সাস গ্রুপের প্রত্যেকটা বোনের নাম কি? মেটাটার্সা। এখানে 1 2 3 4 ইনার সাইড থেকে দেওয়া হয়েছে। এখানে ইনার আর আউটার সাইড একটু বলে দিই, এটা মেনশন করা হয় না। ইনার কি? আমাদের শরীরের মানে যেখানে মাঝখান দিয়ে যে দিকটা আছে সেই দিকটা হচ্ছে ইনার, আর শরীরের দুধারের চারপাশেরটা সেটা হচ্ছে আউটার। মানে মিডিল পোর্শন থেকে যদি সেন্টার লাইন যদি আমরা ধরি, তো সেন্টার লাইনের দিকে পোর্শনটাকে বলবো ইনার, আর সেন্টার লাইনের অপোজিট পোর্শনটাকে বলবো আউটার। তো ইনার সাইড থেকে সবসময় বোনের যে নাম্বারিংটা স্টার্ট হয়। এটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল, সেকেন্ড মেটাটার্সাল, থার্ড মেটাটার্সাল, ফোর্থ মেটাটার্সাল, ফিফথ মেটাটার্সাল। এখানে প্রথম 3টে মেটাটার্সাল কিন্তু এই 3টে কিউনিফর্মের সাথে কানেক্ট আছে,
আর ফোর্থ আর ফিফথ মেটাটার্সাল হচ্ছে কিউবয়েডের সাথে কানেক্ট আছে। এইবার ফিফথ মেটাটার্সালটা অনেকটা ঝুলে থাকে, মানে কিছুটা আছে কিছুটা ঝুলে আছে। আমাদের পায়ে যদি এই জায়গাতে কোনো সময় খেলতে খেলতে লাগে, এই জায়গাটাতে অনেক সময় ভেঙে যায়, কারণ এটা পুরোপুরি লেগে নেই। এইবার প্রতিটা মেটাটার্সালের সামনের দিকে যে বোনগুলো আছে ওইগুলো হচ্ছে লং বোন, কিন্তু এখানে সাইজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই লং বোন, কিন্তু সাইজ হিসেবে দেখতে পাচ্ছি এই বোনটার সাইজ থেকে কিন্তু এই শর্ট বোনের সাইজটা অনেকটাই বড়। কিন্তু আমি সেই জন্যই বলেছিলাম সাইজ অনুসারে লং বোন শর্ট বোন হয়। এবার মেটাটার্সালের সামনের দিকের বোনগুলোকে সবগুলোকেই বলে ফ্যালাঞ্জেস। এখানে ফ্যালাঞ্জেস গ্রুপ আছে, ফ্যালাঞ্জেস গ্রুপে 14টা বোন আছে, কিন্তু আমাদের 5টা আঙুল আছে, মানে প্রত্যেকটা আঙুলে যদি 3টে করে আমি বোন ধরি তাহলে থাকার কথা 15টা, কিন্তু এখানে আছে 14টা বোন। তাহলে কোনটাতে কম আছে? আমাদের যেটা বুড়ো আঙুল অর্থাৎ সামনের দিকে যেটা আছে সেইটাতে কিন্তু 2টো বোন থাকে, অর্থাৎ প্রক্সিমাল ফ্যালাঞ্জেস আর আরেকটা হচ্ছে ডিস্টাল ফ্যালাঞ্জেস। এই বুড়ো আঙুলে মিডিল ফ্যালাঞ্জেস থাকে না। তো পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন হয় যে কোন আঙুলের মধ্যে মিডিল ফ্যালাঞ্জেস থাকে না, সেটা হচ্ছে বুড়ো আঙুল। এছাড়া বাকি প্রত্যেকটা আঙুলের মধ্যে 3টে করে ফ্যালাঞ্জেস আছে, প্রক্সিমাল, মিডিল এবং ডিস্টাল ফ্যালাঞ্জেস। তো এইভাবে 5টা আঙুলের মধ্যে আমাদের 14টা বোন থাকছে, এবং তারপরে 5টা আছে, তাহলে আমাদের টোটাল লং বোন কতগুলো আছে? 14 আর 5-এ হচ্ছে 19টা। আমরা দেখে নিই একবার আর একবার ঠিক আছে কিনা। 14 আর 5-এ হচ্ছে 19টা, আর শর্ট বোন আছে 7টা। কি কি 7টা আছে? এইখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই বোনটাকে আছে, এই বোনটা আছে। এটাকে কি বলেছিলাম? এটা হচ্ছে অ্যাস্টাজেলাস, এটাকে বলেছিলাম অস্কালসিস। তাহলে তার সামনের দিকে যে সমস্ত বোনগুলো আছে এটা হচ্ছে কিউবয়েড, এইটা হচ্ছে স্ক্যাফয়েড, আর এখানে 3টে কিউনিফর্ম আছে। তার মানে 3 ইনার, মিডিল, আউটার, মানে 3টে হলো, 4টে, 5টা, 6টা, মানে অ্যাস্টাজেলাস 6, আর অস্কালসিস হচ্ছে 7। এই 7টা বোন মিলিয়ে হচ্ছে আমাদের টার্সাস গ্রুপ। এগুলো সবগুলোই শর্ট বোন। এবং এখানে প্রত্যেকটা, এখানে কতগুলো একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। সিগনিফিকেন্স অফ ডিফারেন্ট বোন ইন মেকিং ফুটওয়্যার, মানে প্রত্যেকটা বোনের, মানে কিছু কিছু বোনের খুব সিগনিফিকেন্স আছে। যেমন ইনস্টেপ পয়েন্ট, অলরেডি আমি মেনশন করে দিয়েছি। ইনস্টেপ পয়েন্ট বলতে কি, মিডিল কিউনিফর্মটাকে আমরা বলছি ইনস্টেপ পয়েন্ট। বল আর জয়েন্ট গার্ড, বল গার্ড বলতে কি বুঝি, এই ছবিটাতে আসছি। প্রত্যেকটা মেটাটার্সালে হেড ওপর দিয়ে যে গার্ডটা যায় সেইটাকেই বলি বল গার্ড। তার মানে কি, প্রত্যেকটা মেটাটার্সালে হেডের উপর দিয়ে যে গার্ডটা যায় সেটাকে বলছি আমরা বল গার্ড। তারপর আছে টো পয়েন্ট, যেটা একদম লাস্টের একদম সামনের দিকে পয়েন্টটা, এইটা হচ্ছে এইটা, মানে সেকেন্ড যে ফ্যালাঞ্জেস গুলো আছে, মানে সেকেন্ড ডিস্টাল ফ্যালাঞ্জেসের একদম ওপরে পয়েন্টটা এইটা, এটা হচ্ছে টো পয়েন্ট। তারপরে আছে যে সিট পয়েন্ট। তো অস্কালসিসের একদম লাস্টের পয়েন্টটা, এখানে ছবিটা গোটাটা দেখা যাচ্ছে না, অস্কালসিসের একদম লাস্টের পয়েন্টটাই হচ্ছে সিট পয়েন্ট। এটা মানে লাস্টের একদম শেষের দিকে তলার পয়েন্টটা। তো এইগুলোই হচ্ছে আমাদের বোনের ব্যাপার। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। পার্টি কভার করেছি, আমরা করেছি বোন, আমরা দেখেছি জয়েন্ট, আমরা দেখেছি মাসেল, লিগামেন্ট, টেন্ডন। এইবার আজকে আমরা আসবো হচ্ছে স্কিন। তো স্কিনটা কি, আমাদের ফুটের সব থেকে আউটার লেয়ার। এই স্কিনের মধ্যে কতগুলো আবার লেয়ার আছে। সব থেকে যেটা বাইরে থাকে, যেটার উপর দিয়ে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, বা উপরে যে আইসাকার আবরণী কলার মতন থাকে, এবং তার মধ্যে দিয়ে আমাদের হেয়ার ফলিকুল গুলো আছে, সেই পার্টটাকে বলা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের ভেতরের লেয়ারটাকে আইদার ডার্মিস অথবা এন্ডোডার্মিস বলে। এইবার আমরা অলরেডি যখন লেদার পড়েছি তখন আমরা দেখেছি এপিডার্মিসটাকে আমরা
লাইমিং প্রসেসে এটাকে আমরা বার করে দিই। এবং ডার্মিসের উপরের অংশটা কি বলে কোরিয়াম মাইনর, যেটাকে আমরা গ্রেন হিসেবে ট্রিট করি, এবং ডার্মিসের নিচের দিকের লেয়ারটাকে বলা হয় কোরিয়াম মেজর। এবং কোরিয়াম মাইনর এবং কোরিয়াম মেজরের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এবং যেখানে যদি আমরা কোনো রকম কেমিক্যাল দিয়ে যদি না ওটাকে ভরাট করে দিতে পারি, সেই জায়গাটাই পরবর্তীকালে লুজ হয়। তো এইখানে আমাদের হিউম্যান ফুটের স্কিনের ক্ষেত্রে আমাদের ওই ভেতরের লেয়ারগুলোর থেকে আপার লেয়ারটাকে বেশি দেখতে হয়। এই ফুটেজ আমাদের পায়ের যে স্কিনটা আমাদের পাটাকে বিভিন্ন মানে বাইরের যে টেম্পারেচার এবং বিভিন্ন রকম সেন্সেশন দেয়, এবং পায়ে রকম কোনো রকম যদি আঘাত আসে সেটাও আমার ব্রেনকে জানিয়ে দেয়। এইবার এখানে আমাদের আহ, এই যেটা পিকচার দেওয়া আছে, এই পিকচারের মধ্যে 1 2 3 4 করে 10টা পয়েন্ট করা আছে, এবং 10টা পয়েন্টের কি কি নাম সেগুলো এখানে মেনশন করা আছে। এবার আছে নার্ভস। নার্ভস এগুলো সবই হচ্ছে আমাদের ফুটের একটা পার্ট। এই নার্ভ এন্ডিং গুলো আমাদের পায়ের থাকে, এই জন্য আমাদের পায়ের কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে, তার এফেক্টটা শুধু পায়েতে হয় না, সেটা আমাদের একদম টোটাল স্পাইনাল কর্ডের উপরও পড়ে। সেই জন্য সবাই বলে একদম রাইট ফুটার পড়া উচিত। যদি এই নার্ভ এন্ডিং গুলো যেহেতু যেখানে আমাদের পায়ের তলাতে থাকে, সেই নার্ভ এন্ডিং গুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা গ্ল্যান্ডের সাথে এগুলো কানেক্টেড থাকে। তো এইগুলো এই যে জায়গাগুলো আমাদের শু মেকিং করার সময় এমন কোনো মেটেরিয়াল তলায় দেওয়া উচিত না যে মেটেরিয়ালটার জন্য নার্ভ এন্ডিং গুলোতে ক্ষতি হতে পারে। বা বিশেষ করে যেগুলো আমাদের অর্থোপেডিক ফুট বা আমাদের যেগুলো ডায়াবেটিক ফুট, তাদের ক্ষেত্রে আমাদের আরো বেশি প্রিকশন নিতে হয়, বিশেষ করে ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে। যে আমাদের ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে পায়েতে যদি অতিরিক্ত প্রেসার পড়ে বা অতিরিক্ত যদি ঘাম হয়, তো ওই জায়গাগুলোতে ক্ষত হয়ে যেতে পারে, অর্থাৎ নার্ভ এন্ডিং গুলোর উপরও প্রেসার পড়ে। তো ওইসব ফুটের ক্ষেত্রে আমাদের দেখতে হয় যেটা ফুটের একদম পায়ের সঙ্গে যে লেয়ারটা আছে, অর্থাৎ ইনসকটাকে সেই রকম মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হয়। আটারি ভেন, এই আটারি ভেনও আমাদের পায়ের তলায় আছে। তো এইগুলোকেও আমাকে দেখতে হবে ফুটের মেটেরিয়ালটা এমন কিছু মানে রকম না হয় যেগুলো এর উপরে কোনো ক্ষতি করতে পারে। তো এগুলোকে সবকটাকে প্রোটেকশনের মধ্যে রাখতে হয়। তো এখানে একটা রেফারেন্স লিঙ্ক দেওয়া আছে। এবার হচ্ছে ফুড ডিফেক্টস, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তার কারণ হচ্ছে আমাদের জুতোটা এমন হওয়া উচিত নয় যে জুতোটা পরার জন্য আমাদের বিভিন্ন রকম ফুড ডিফেক্টস হবে। তো এই সব ফুড ডিফেক্টস গুলি ন্যাচারাল ফুড ডিফেক্টস কিছু আছে, আর কিছুগুলো হচ্ছে এই মানে জুতোর ফিটিং বা সাইজ ঠিক না হওয়ার জন্য যে ডিফেক্ট গুলো আসে। আর ড্যামেজ টু স্কিন, স্কিনের ড্যামেজ আছে তো কতগুলো স্কিনের ড্যামেজ যেমন কমন আছে আমরা দেখছি এখানে পরের স্লাইডে। স্কিনের ড্যামেজের মধ্যে কি আছে, একটা ফোস্কা আছে। ফোস্কাটা কি? ফোস্কাটাকে আমাদের বুরসা বলে। বুরসা কি? বুরসা ইজ এ fluid containing sac that develops over bony prominence to protect the area। মানে আমাদের কোনো জায়গায় যদি অতিরিক্ত ঘষা লাগে, তো সেই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের শরীরের ভেতর থেকে যে সমস্ত ফ্লুইড আছে, সেই ফ্লুইডটা ওই লেয়ারের মাঝখানে এসে জমে যায়, যাতে ওই জায়গাটার উপরে এক্সট্রা না ঘষা খায় এবং ওই জায়গাটাকে প্রোটেক্ট করে। পরবর্তীকালে ফোসকাটাকে মানে যদি কোনো ভাবে ফোসকাটা ফেটে যায়, তো সেখান থেকে আবার কোনো ব্লিডিং ফিডিং হতে পারে। তো ফার্স্ট হচ্ছে ওটাকে ফোসকার মাধ্যমে ওটাকে আটকানোর চেষ্টা করে। মানে শুধু ঘষার জন্য না, যদি আমাদের কোনো জায়গাতে একটু মানে তাপও লেগে যায় বেশি, তো সেই জায়গাটাকে ফোসকার মাধ্যমে জায়গাটাকে আমাদের স্কিনটাই প্রোটেক্ট করাটা চেষ্টা করে। তো বুরসা জেনারেলি অকার্স ইন বিটুইন আর্চিস টেন্ডন অ্যান্ড অস্কালসিস। অস্কালসিস আমরা আগের দিনও দেখেছি, হিল বোনটাকে অস্কালসিস বলে। বাট when the bursa occur due to the ill fitting of the footwear and it is over the big toe joint or little toe, then they are called bunion। বলছে যখন এই জয়েন্ট গুলোর উপরে এই ফোসকা হবে, তখন এই ফোসকাটাকে বলছে বুনিয়ন। আর বুরসাটাকে বলছে এই আমাদের ওই গোড়ালির তলায় যখন ওইখানটাতে যখন কোন রকম ফোসকা টাইপের হয়, তখন সেটাকে বুরসা। আর এই জয়েন্টের ওপর গুলোতে যদি
ফোসকা হয় সেটাকে বলছে বোনিয়া। এবার হচ্ছে কেলস কর্ন। কেলস কর্ন কি? কেলস ইজ এ হার্ড outer layer of the skin caused due to intermittent pressure around the edge of the insole at the seat। তো আমাদের জুতোতে যখন আমরা ইনসোল আর আপারটাকে মধ্যে লাস্টিং করি, তো ওখানে একটা এজ তৈরি হয়ে যায়, মানে লাস্টে ফিদার এজ বরাবর। তো এই ফিদার এজ বরাবর এই এজটাতে যদি আমি অনেকদিন ধরে একই জুতো পরতে থাকি এবং জুতোর ওই জায়গাটা যদি মানে কিছুদিন পরার পর ওই জায়গাটা আরো এজটাকে মানে শার্প হয়ে যায়, তো ওইখানটাতে একটা করার মতন পড়ে। তো এইটাকে বলছে কেলাস। এ কর্ন ইজ formed by friction caused due to localized pressure over toe joints and again causing an extra layer of skin to build up। তো কর্নটা হচ্ছে করা আমাদের মানে কোনো একটা জায়গায় যদি একইভাবে প্রেসার পড়তে থাকে, তো প্রেসারটাকে প্রোটেক্ট করার জন্য ওই জায়গায় এক্সট্রা স্কিন ডেভেলপ হয় এবং স্কিন ডেভেলপ হয়ে ওটা আরো শক্ত হয়ে যায় যাতে ভেতরে নরম অংশটাকে প্রোটেক্ট করে। তো ওই জায়গাটাকে আমরা করা বলি, ওটাকে কর্ন বলে। Blister, a shearing movement in deeper cell of the epidermis caused breakdown and fluid build up in the space। তো এখানে বিভিন্ন রকম ডিফেক্টের কথা মেনশন করেছে, আমরা এখানে ছবি দিয়ে সব দেখিয়েছি এবং এই ছবিগুলো দেখলি বোঝা যাবে কি মেনলি হচ্ছে ফোসকা, করা, এইগুলোই হচ্ছে আমাদের স্কিনের ডিফেক্টের মধ্যে পড়ে। ট্রাভেল অফ দ্য টো, মানে এইগুলো হচ্ছে বোনের ডিফেক্ট, মানে এগুলো হচ্ছে পায়ের যে সমস্ত হাড়গুলো বিভিন্ন ফল্টি ফুটওয়্যার বা অনেক রকম প্রবলেমের জন্য যে ডিফেক্ট গুলো হয়, সেগুলো হচ্ছে বোনের মানে ডিসপ্লেসমেন্ট বা কিছুটা সরে যাওয়ার ফলে। তো কি কি আছে এখানে ছবি দিয়ে সবকটা মেনশন করা আছে। হেলাস ভালগাস। হেলাস ভালগাসটা কি বলেছে, এই আমাদের অনেক সময় ন্যারো টো পরি। ন্যারো টো কি, আমরা কিছু কিছু জুতোর সামনের দিকটা একটু সরু হয়ে থাকে, তো এই সরু হয়ে থাকলে কি হয়, তো এইখানে বুড়ো আঙুলের গোড়ায়, এটা আমি অনেককেই দেখেছি যারা মানে ছোট বয়স থেকেই অফিসে যাচ্ছে এবং একই সেই ডার্বি জু ন্যারো মানে টো পড়ছে, তা তাদের কি হয় এই জায়গাটাতে, অর্থাৎ ওই আমাদের প্রক্সিমাল ফ্যালেঞ্জেস আর মেটাটার্সাল হেড, মানে প্রক্সিমাল ফ্যালেঞ্জেসের বেস আর মেটাটার্সাল হেডে এই জায়গাটাতে পুরোপুরি মানে বেঁকে সামনের দিকটা জড়ো হয়ে যায়। তারা হয়তো অনেকেই বলে আমাদের পায়ের শেপটা ভালো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি পায়ের যেটা ন্যাচারাল শেপ সেটাই সব থেকে ভালো শেপ। জুতো পরার জন্য যদি শেপ বেঁকে যায় সেটা আলটিমেটলি ভালো কিছুই না, পরবর্তীকালে এই জায়গাগুলোতে জয়েন্ট গুলোতে খুব পেন হয় এবং সেটাকে পেন সারাতে গেলে এটার পেছনে আবার অর্থোপেডিক ডেকে ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে অনেক ঝামেলা আছে। সুতরাং ওই জুতোকে আমাকে দেখতে হবে সেই জুতোটা পায়ে যেন খুব ভালোভাবে তার ভেতর দিয়ে পাটা মুভ করতে পারছে এবং আমার পায়ে যেন কোনো প্রবলেম হচ্ছে। সেই জন্য ওই ন্যারো শু বা এইগুলো পরে দীর্ঘক্ষণ ধরে পায়ে যদি পরে রাখি সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হলেও হতে পারে, সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য করা উচিত। ওপেন টাইপ ফুটওয়্যারে কিন্তু এই প্রবলেম গুলো আসে না। আর তারপরে আসছি ভেলাস রিজিডাসের, এখানে মেনশন করা আছে হ্যামার টো, a deformity which consists of extension of the metatarsal phalangeal joint and a permanent downward flexion of the second phalanges। তো এই যে দেখাচ্ছে এটা মেটাটার্সালে হেড আছে আর প্রক্সিমাল ফ্যালাঞ্জেসের বেস আছে এই জয়েন্টটা, এবং এটা প্রক্সিমাল ফ্যালাঞ্জেস এবং মিডিল ফ্যালাঞ্জেসের যে জয়েন্ট আছে এই জায়গাটাতে এই যে তলার দিকে বেঁকে গেছে, মানে এটা কি হয় তলার দিকে আমাদের যে বলেছিলাম একটা অ্যালাউন্স দেওয়া থাকে যে যার ফলে পাটা সামনের দিকে মানে আঙুলগুলো সামনের দিকে মুভ করতে পারে এই চলার সময়। তো সেইটা যদি ঠিক প্রপার স্পেস না থাকে তো এইখানে ওটা ওটা মানে চাপেতে ওটা বেঁকে যায়, বেঁকে গিয়ে এই জয়েন্টের উপরে একটা আঘাত আসে এবং পরবর্তীকালে এই জয়েন্টটা খুব ইজিলি মুভ করতে পারে না এবং এখানে মুভ করাতে গেলে যন্ত্রণা হয়। এটা অনেকেরই পায়েতে হয়, আগেরটাও যেমন অনেকের পায়েতে হয় এইটাও অনেকের পায়েতে, এটা কমন ডিফেক্ট, এটাকে হ্যামার টো বলছে। ক্লাউডেড টো। ক্লাউডেড হলে সেম টাইপ অফ টো ডিফেক্ট অ্যাজ ইন কেস অফ হ্যামার টো, বাট here the third phalanges is also flexed। মানে এই জয়েন্টারও মধ্যে একটা প্রবলেম আসছে, এই প্রক্সিমাল ফ্যালাঞ্জেস মিডিল ফ্যালাঞ্জেস এর প্রবলেম আসছে এবং তার সাথে সাথে এটাতে এক্সট্রা কি আসছে,
ডিস্টাল ফ্যালাঞ্জেস আর মিডিল ফ্যালাঞ্জেসের মধ্যে যে জয়েন্ট আছে সেই জয়েন্টটারও তলার দিকে নেমে যাচ্ছে। তো এই প্রবলেমটাকে বলছে ক্লাউডেড টো। এইগুলো খুবই পেনফুল, মানে যাদের এগুলো হয় আস্তে আস্তে, কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু এই ধরনের জুতো মানে পায়ের এই ধরনের আঙুলগুলোকে সরাতে গেলেও যন্ত্রণা, এবং এটার প্রবলেম এর পরবর্তীকালে অর্থোপেডিককে ডেকে এক্সারসাইজ করে ওষুধ খেয়ে তারপর ছাড়াতে হবে। ম্যালেট টো, this is also only type of toe deformity. The second joint is affected and the distal phalanges is, তো সেকেন্ড জয়েন্টটা কি, মানে এই যে জয়েন্টটা আছে মানে প্রক্সিমাল এবং মিডিল ফ্যালাঞ্জেস এই জয়েন্টের মধ্যে মানে এই মুভমেন্টটাই অলমোস্ট বন্ধ হয়ে যায়, আর ডিস্টাল ফ্যালাঞ্জেসটা তলার দিকে নেমে যায়। তাহলে কি হলো, প্রক্সিমাল আর মিডিল ফ্যালাঞ্জেসের মধ্যে এই জয়েন্টের মধ্যে পুরো স্ট্রেট হয়ে যাচ্ছে, মানে মুভমেন্টটা অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে, রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, এবং ডিস্টাল ফ্যালাঞ্জেসটা তলার দিকে নেমে যাচ্ছে। এটাকে বলছি ম্যালেট্টো। এই নামগুলো মনে রাখতে গেলে আমি যেভাবে মনে রাখতাম ম্যালেট্টো, ক্লাউডেট্টো, হ্যামারটো, ক্লাউডেট্টো, ম্যালেট্টো, এই তিনটে নাম যদি পরপর মনে রাখি তাহলে প্রথমটা কি মেটাটার্সাল প্রক্সিমাল ফ্যালাঞ্জেস, ক্লাউডেট্টোতে কি প্রক্সিমালের সাথে মিডিল, আর ম্যালেট্টোতে কি মিডিলের সাথে ডিস্টাল। ঠিক পরপর বোন আছে, এইভাবে নামটা যদি পরপর মনে রাখতে পারি তাহলে আমাদের এই ডিফেক্টটাকে মনে রাখতে অসুবিধা হবে না। ট্রাভেল অফ দ্য আর্চেস। এবার আর্চেসেরও আমি বলেছিলাম ফুটওয়্যার কনস্ট্রাকশনের ক্ষেত্রে আর্চেস একটা বিশাল গুরুত্ব আছে। তো আর্চেসের ডিফেক্ট গুলো আমরা আসবো। তো তার আগে আমরা নেক্সট সেশনে, এই সেশনে যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেটাকে জেনে নিই, তারপর আমরা নেক্সট সেশনে ঢুকবো। এর আগে ফুট ডিফেক্টে আমরা স্কিনের ডিফেক্ট দেখেছি, আমরা দেখেছি পায়ের যে বোনগুলোর ডিফেক্ট। এইবারে দেখবো কি হচ্ছে, এইবার দেখবো হচ্ছে আমরা আর্চেস ডিফেক্ট। তো আর্চেসের মধ্যে কি কি ডিফেক্ট আছে, যে দুটো খুব কমন ডিফেক্ট, একটা হচ্ছে ফ্ল্যাট ফুট আর একটা হচ্ছে হাম ফুট। ফ্ল্যাট ফুট মানে কি, ফ্ল্যাট ফুট মানে হচ্ছে আমাদের তলার মধ্যে যে দুটো আর্চ আছে, একটা ইনার সাইডে আছে যেটা ইনার লঙ্গিচুনাল আর্চ, আর আউটার সাইডে যেটা আছে সেটা আউটার লঙ্গিচুনাল আর্চ। আমরা যখন আর্চ পড়েছি তখন দেখেছি। এইবার যাদের ইনার লঙ্গিচুনাল আর্চটা বেশি আছে আর আউটার লঙ্গিচুনাল আর্চটা কম আছে, তো তাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ওটা হামড ফুট। অর্থাৎ ইনার লঙ্গিচুনাল আর্চটা বেশি থাকলে তাদের ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে, এই সমস্ত লোকেরা দৌড়তে গেলে বেশ সুবিধে, কিন্তু এরা দাঁড়াতে গেলে খুব অসুবিধে। আর উল্টোটা যদি হয়, ফ্ল্যাট ফুট মানে ইনার লঙ্গিচুলার আঁচটা কম আছে আর আউটার লঙ্গিচুলার যেরকম ছিল সেরকমই আছে। তো ইনার লঙ্গিচুলার আঁচটা কম থাকলে অসুবিধাটা কি, সেট মানে দৌড়াদৌড়ি করতে বা হাঁটাহাঁটি করতে তার অসুবিধা হবে, কিন্তু দাঁড়ালে তার কোনো অসুবিধা নেই। তো এই ধরনের ডিফেক্ট যদি একদম ছোটবেলা থেকে থাকে তো আমাদের কিছু এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায়, বা পরবর্তীকালে যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ফুটওয়্যারে কিছু চেঞ্জ করে আমরা এই ডিফেক্টটাকে কভার করার চেষ্টা করি। তো কিভাবে করব, সাপোজ যদি আমার থাকে ফ্ল্যাট ফুট, অর্থাৎ আমার ইনার লঙ্গিচুনাল আর্চটা আমার মানে কম আছে ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি করব, আমরা স্যাংটাকে এইভাবে ডিজাইন করব যে স্যাংটা আমার একটা আর্টিফিশিয়াল ইনার লঙ্গিচুনাল আর্চ তৈরি করে দেবে। তো এই ধরনের ফুটওয়্যার গুলো ডেফিনেটলি নর্মাল ফুটওয়্যার হবে না, এগুলো সবই অর্থোপেড ফুটওয়্যারের মধ্যে পড়বে। সেক্ষেত্রে পায়ের তলাটা পুরোপুরি 3D স্ক্যান করে আমরা কোনখানে কিভাবে ডেভেলপ করবো সেটাকে নিয়ে আমরা ওইভাবে একটা আর্টিফিশিয়াল একটা ইনার লঙ্গিচুনাল আর্চ তৈরি করে দেবো, যাতে তার ওই জায়গাটা একটু সুবিধা হয়। আর তেমনি হাম্প মানে আমাদের যদি এবার হাম্প ফুট থাকে, অর্থাৎ পায়ে ইনার লঙ্গিচুলার আঁচটা বেশি আছে আউটার লঙ্গিচুলার আঁচটা কম আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ইনসকের উপরে একটা এক্সট্রা লেয়ার তৈরি করে দেবো। মানে ইনসকের এই জায়গাটাতে এক্সট্রা একটা মোটা করে দেবো। তার ফলে কি হবে, এইখানে একটা এই যে প্যাডিং এক্সট্রা যেটা প্যাডিং দেওয়া হবে, এই প্যাডিংটাই ইনার লঙ্গিচুলার আঁচটাকে কমিয়ে দেবে। তার মানে এটার একটা এক্সট্রা সাপোর্ট ওই জায়গাটাতে দিচ্ছে, তার ফলে ওর দাঁড়াবার সময় অতটা অসুবিধা হবে না, এবং আমার পায়ের প্রেসার ডিস্ট্রিবিউশনটাও আগের থেকে অনেক বেটার হবে। মেটাটার্সালজিয়া, এটা আমরা দেখেছিলাম অ্যান্টেরিয়র মেটাটার্সাল আর্চটা যখন দেখেছিলাম, অর্থাৎ এই আমাদের আঙুলগুলোর গোড়াতে এরকম একটা
কার্ভ থাকে, কিন্তু আমাদের এই আর্চটা যদি কোনো সময় প্রবলেম হয় তো এইখানে তো অনেক সময় একটা ফোসকাও পড়ে, তো তখনই মেটাটার্সাল জিয়া এই রোগটা হয়, এটা বেশ পেনফুল। তো এক্ষেত্রেও এটা মানে যদি ন্যারো আমরা শু ইউজ করি সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এবার আমাদের ফ্ল্যাট ফুট, হাম ফুটের একটা স্ক্যানিং ছবি দেওয়া আছে। এই ছবি দুটো দেখে আমরা প্রথমেই বুঝতে পারছি এই যে ওপরের ছবিটাতে কি আছে, ইনার লঙ্গিচুলার আঁশটা কম আছে, আর তলার ছবিতে ইনার লঙ্গিচুলার আঁশটা বেশি আছে। না, আমার মনে হচ্ছে ছবিটা একটা হচ্ছে ইনসাইড দেখাচ্ছে, একটা আউটসাইড দেখাচ্ছে। তো এইটা দেখে আমরা যদিও ওই কোনটাতে কম আছে কোনটাতে বেশি আছে অতটা অতটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি না, তো এইটাতে ইনারটা দেখে বুঝতে পারছি যে ইনার লঙ্গিচুলার আঁশটা বেশি আছে। আর আউটার পিকচার, এখানে আউটার লঙ্গিচুলার আঁশটা যতটা থাকার কথা ছিল মানে তার থেকে কম আছে, আউটার লঙ্গিচুলার আঁশটা অলমোস্ট ফ্ল্যাট হয়ে বসে থাকে। তার মানে কি এই দুটো ছবি দেখে আমরা কি এটা বুঝতে পারছি এটা কি ডিফেক্ট? এটা ডেফিনেটলি এটা হচ্ছে হাম্প ফুট, মানে ইনার লঙ্গিচুলার আঁশটা বেশি আছে, আউটার লঙ্গিচুলার আঁশটা কম আছে। এইবার এই ধরনের ডিফেক্ট গুলো বোঝার জন্য আমাদের এরকম ফুট স্ক্যানার থাকে। এইরকম ফুট স্ক্যানার এই এর উপর দাঁড়াতে হয় বা স্থির ভাবেও দাঁড়ানো যায় অনেক সময়। এর উপর দিয়ে মানে আস্তে করে যদি আমি একটা স্টেপ দিয়ে হাঁটি তাহলে টোটাল পায়ের ওরা মানে 3D শেপটা ওরা স্ক্যান করে নেয়। এবার 3D শেপটা স্ক্যান করে নিয়ে পরবর্তীকালে এক্স রে করেও আমি এটাকে বুঝতে পারি যে পায়ের মানে বোনের স্ট্রাকচারটা কিরম আছে এবং পায়ের তলায় যে স্কিনের মানে আউটার লেয়ারটা কিরম ভাবে আছে, এইগুলোকে দেখি আমরা সেইভাবে ইনসক বা আমরা মানে ফুটারের একদম বেসটাকে আমরা ডিজাইন করি। এবার আসি অসিফিকেশন। অসিফিকেশন কি? এই যে বোন ছোট বয়সে একদম ভ্রূণ অবস্থা থেকে সে যখন মানে মানুষের যখন বৃদ্ধি হয় এবং তখন যখন সেটা মায়ের পেটের মধ্যেই থাকে সেই অবস্থায় যখন তার বৃদ্ধিটা হয়, তো সেই প্রসেসটা কি অসিফিকেশন বলে। তো অসিফিকেশনে একদম মানে আর্লি স্টেজে অ্যানিমাল ম্যাটারটা থাকে 90%, এখানে অলরেডি মেনশন করা আছে, আর মিনারেল ম্যাটার থাকে 10%। তো আস্তে আস্তে যখন আমাদের এই ভ্রূণটা বড় হয়, চাইল্ড আস্তে আস্তে বাড়ে, তো তার মধ্যে কি হবে, ক্যালসিয়াম স্টার্টেড ইন দা বোন অ্যাজ ক্যালসিয়াম ফসফেট। তো আস্তে আস্তে ক্যালসিয়ামের পার্সেন্টেজটা বৃদ্ধি হতে থাকে, অর্থাৎ মিনারেল ম্যাটারটা বাড়তে থাকে। তো এইভাবে কত 20 বছর পর্যন্ত বাড়ে, তারপর তার পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায়, পার্সেন্টেজটা হয়ে গিয়ে অ্যানিমাল ম্যাটারটা আগে যেটা ছিল 90% সেটা কমে 70%, 75% হয়ে যায়, আর মিনারেল ম্যাটারটা বাড়তে বাড়তে 25%। এছাড়া আর একটা কি হয়, ছোট বয়সে আমাদের পা গুলোর অনেক বেশি বোন থাকে। কারণ কি, তখন আমরা আগেই যখন বোনটা দেখিয়েছিলাম একটা প্রাইমারি সেন্টার সেকেন্ডারি সেন্টার, এবার প্রাইমারি সেন্টার আর সেকেন্ডারি সেন্টার লং বোনের মাঝখানে ওই স্যাপ দিয়ে জুড়ে যায়। তো মানে একদম ভ্রূণ অবস্থায় যতগুলো বোন থাকে পরবর্তীকালে বোনের নাম্বারটা কমে যায়। এবং ইনিশিয়াল অবস্থা যখন ছোট থাকে মানে 20 বছর আগে, তখনই বোনটা আমরা দেখতে পাচ্ছি বোনটা সফট ছিল কারণ অ্যানিমাল ম্যাটারটা বেশি ছিল। তো এই অবস্থায় যদি আমাদের হাত পা ভেঙে যায় তো এটা কি জোর দিয়ে অনেক ইজি, কিন্তু পরবর্তীকালে যখন মিনারেল ম্যাটার বাড়তে শুরু করে বোনটা তত বেশি হার্ড হয়ে যায়, মানে তার মধ্যে স্ট্রেংথ বাড়ে। স্ট্রেংথ বাড়লে অসুবিধাটাও কি হয়, তার মধ্যে ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। তো এই অবস্থায় যদি আমাদের হাত পা ভেঙে যায় তো সেক্ষেত্রে ওটা জোর দিয়ে সময় লাগে। চেঞ্জেস অফ ফুড শেপ, তো এখানে ফুড শেপের চেঞ্জেসটাও লাগে, এটা আমাদের যখন সাইজ এবং কাট আমরা দেখি সেখানে বোঝা যায়। তো ছোট অবস্থায় পাটা অনেকটা গোলাকার শেপের মতন থাকে, আমরা একদম বাচ্চাদের পায়ের যদি একটা ফুট প্রিন্ট নিই তো সেক্ষেত্রে এইরকমই দেখতে পাবো যে এই অংশগুলোতে ছাপ পাচ্ছি এবং আঙুলগুলোর ডগাতে ছাপ পাচ্ছি। এবার যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন দেখা যাচ্ছে এই ছবিটাই এইরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ উইথে যতটা বাড়ে তার থেকে লেন্থটা বেশি বাড়ে। এটাই হচ্ছে ফুট শেপের একটা চেঞ্জেস, ছোট বয়সে থাকে এইরকম আর বড় বয়সে হয়ে যাচ্ছে এইরকম। এছাড়াও চেঞ্জেস ডিউ টু ওয়েট বিয়ারিং এর আছে। তো ওয়েট বিয়ারিং এর
মেনলি হচ্ছে এই স্লাইডটা দেখে আমরা বুঝতে পারবো যে ওয়েট বিয়ারিংটা কিভাবে হচ্ছে। তো আমাদের শরীরের সমস্ত ওয়েট যেহেতু পায়ের তলা দিয়ে পাস করে, তো ওয়েটের এই প্রেসার ডিস্ট্রিবিউশনটা আমাকে জানতে হয়, বিশেষ করে ফুটওয়্যার ডিজাইন করার সময় এটাকে আমাকে জানতে হয়। আমরা এর আগেও এই জিনিসটা অনেকবার বলেছি। তো মেনলি আমাদের যে হিল বোনের উপর দিয়ে 50% প্রেসারটা আমাদের যায়, বাকি যে 50%-এর মধ্যে 25% চলে যায় হচ্ছে বুড়ো আঙুলের গোড়াতে, আর বাকি 25% চলে যায় বাকি প্রত্যেকটা আঙুলের গোড়াতে। এবার আঙুলের গোড়া মানে কি, এখানে হচ্ছে মেটাটার্সাল হেড এবং প্রক্সিমাল ফ্যালাঞ্জেসের বেসটা থাকে, মানে এই যে জয়েন্টের থাকে, এই জয়েন্টের চলে যায় হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল হেডের কাছে চলে যায় হচ্ছে 25%, বাকি 25% বাকি যে চারটে মেটাটার্সাল হেডের কাছে চলে যায়। এবং আমাদের পায়ের তলাতে প্রেসার পয়েন্ট গুলো আমরা প্যাডিং দেখে বুঝতে পারি যে কোনখানেতে প্যাডিং আছে, তার মানে সেখান দিয়ে প্রেসার ডিস্ট্রিবিউট হচ্ছে। তো ফুটওয়্যারের ক্ষেত্রে একটা স্যাং বলে একটা জিনিস আছে। আগে যখন আমাদের গাঙ্গুলি স্যার ক্লাস নিয়েছিল, স্যাঙ্কের কথা উনি বলেছিলেন। তো স্যাঙ্কের কাজ এটাই, স্যাঙ্কের কাজ হচ্ছে এই যে প্রেসার ডিস্ট্রিবিউশনের যে পাথটা আছে, পাথটাকেও মেনটেন করে, মানে আমরা জুতো পরলেও প্রেসার ডিস্ট্রিবিউশনের পাথটা যেন ঠিকঠাক থাকে। এবার যদি উইদাউট স্যাং থাকে, এখানে সাপোজ এখানে একটা উঁচু হিল আছে, তারপরে যদি আমাদের স্যাং না থাকে, তো হিলে পরবর্তীকালে যেটা আমাদের সোল আছে, সেই সোলের জায়গাটা নিচে বেঁকে যেতে পারে। তার ফলে প্রেসার ডিস্ট্রিবিউশন 50% এখানে যেমন আছে সেটা ঠিক আছে, কিন্তু বাকি যে 50% সামনের দিকে যে ডিস্ট্রিবিউট হচ্ছে, ওটা মানে ঠিক মতো ডিস্ট্রিবিউট না হয়, এদিক ওদিকে ওটা ভেঙে যায়। তো তার ফলেতে আমাদের পায়ের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। ওই জন্য ওই প্রেসার ডিস্ট্রিবিউশনটা প্রপারলি মেনটেন রাখে ওই স্যাঙ্কের যে এক্সট্রা যে আমাদের এ থাকে সেটা। কিন্তু এখনকার দিনে অনেক রকম যেগুলো প্ল্যাটফর্ম টাইপের যে জুতো আছে, অর্থাৎ ওয়েজ হিল থাকে, সেগুলো আলাদা করে আর মানে কোনো রকম হিল থাকে না, হিলটা একেবারে ফ্ল্যাট হয়ে তলার দিকে সামনের দিকে চলে গেছে। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আলাদা করে স্যাং দিতে হয় না। কিন্তু যদি এই হিলের পর যদি আলাদা করে কিছু না ওয়েজ হিল থাকে, সেক্ষেত্রে আমাদের স্যাং দেওয়াটা মাস্ট। তো এখানে সেই চেঞ্জেস ডিউ টু ওয়েট বিয়ারিং, সেটা আমরা আগে যেটা দেখলাম, আমাদের যে সাইজ সিস্টেমে, এটা আমরা আস্তে আস্তে দেখবো এই যে কি করে ওয়েট বিয়ারিং এর জন্য আমাদের সাইজটা মানে ছোট বয়সে কিভাবে বৃদ্ধি হয়, কাপটা কিভাবে বৃদ্ধি হয়, সেগুলো আমরা সাইজ সিস্টেমে কভার করবো। তো আপাতত এই পর্যন্তই থাক। এইটা নিয়ে কারো যদি কিছু কোশ্চেন থাকে সে করতে পারে।